এখানে একটু বলে নিই ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করলো। এয়ারওয়েজ প্লেন থেকে নেমে এখন সরাসরি ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ফাইনালি ইমিগ্রেশন শেষ করে ব্যাংকক এয়ারপোর্টে আসলাম। এই যে এটিএম থেকে একটু ক্যাশ উঠাবো। আমার এনাদের একটা ফ্লাইট আছে এখন, এটা ধরতে হবে। সো রাশ। এখানে একটু বলে নিই ইমিগ্রেশনে কী কী প্রশ্ন করলো। তেমন কিছুই না, জাস্ট প্রশ্ন করার আগেই সব ডকুমেন্টস দিয়ে দিয়েছি। ফিরছি কবে, থাকছি কয়দিন, হোটেল বুকিং আছে কি না, কয়দিন কোথায় থাকবো, ব্যাস এগুলো ঠিকঠাক বলে দিলাম এবং সেগুলো ডকুমেন্টসগুলো দেখাই দিলাম। মুখে বলতে তো হবে না, ডকুমেন্টসগুলো দেখাতে হবে, দেখাই দিলাম। অ্যান্ড ইটস স্মুথ। তারপরে ওখান থেকে আবার ডোমেস্টিক ফ্লাইটের জন্য বের হয়ে 4th ফ্লোরে আসতে হচ্ছে। 4th ফ্লোরে এসে আমাদের এয়ারওয়েজের ভিজেট এয়ারওয়েজের টিকিট কাটা ছিল। এয়ারওয়েজের কাউন্টার খুঁজে বের করে সেখান থেকে বোর্ডিং পাস নিয়ে ডোমেস্টিক যেতে যাচ্ছি। এখন আমি আছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটি অনেক সুন্দর, সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই এয়ারপোর্টটি অনেক বিশাল। এর আয়তন প্রায় 35 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের 10ম বৃহত্তম এয়ারপোর্ট। ঘন্টায় 76টি বিমান ওঠানামা করার ক্ষমতা রয়েছে এই এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটি ব্যাংকক শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত এবং এয়ারপোর্ট থেকে ব্যাংকক শহরে যাওয়ার জন্য রয়েছে এয়ারপোর্ট রেল লিঙ্ক। এয়ারপোর্ট রেল লিঙ্কের সাহায্যে আমরা ট্রেনে করে সরাসরি ব্যাংকক শহরে যেতে পারবো। এতে খরচ পড়বে পার পারসন মাত্র 80 বাত। অন্যান্য মাধ্যম যেমন ট্যাক্সি, গ্র্যাব ও বাসেও শহরে যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে খরচটা অনেক বেশি হয়ে যাবে। এয়ারপোর্টের ভিতরে আছে ডিউটি ফ্রি শপ, থাই এবং ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট, কারেন্সি এক্সচেঞ্জ, সিম কার্ড কাউন্টার এবং 24 ঘন্টা ফুড অপশন। বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আসা বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট এই সুবর্ণভূমি এয়ারপোর্টেই ল্যান্ড করে, তাই বাংলাদেশি ট্রাভেলারদের জন্য এটি সবচেয়ে পরিচিত একটা এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি 2006 সালে চালু হয় এবং এর মূল টার্মিনাল ভবনটি বিশ্বের সবচেয়ে বড় একক টার্মিনালগুলোর একটি। আধুনিক আর্কিটেকচার, বিশাল গ্লাস স্ট্রাকচার আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুবর্ণভূমিকে খুব আলাদা করে তোলে। এয়ারপোর্টের সকলেই খুবই আন্তরিক, আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। ডোমেস্টিক ফ্লাইটের জন্য আমাকে প্রথমে এক্সিট করতে হচ্ছে এবং এক্সিট হয়ে তারপরে আবার গেট 4 দিয়ে এন্ট্রি করতে হবে। গেট 4 দিয়ে এন্ট্রি করে আমাকে যেতে হবে আমার যে এয়ারলাইন্সের টিকিট কাটা আছে সেই এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে আমাকে বোর্ডিং পাস কালেক্ট করতে হবে। বোর্ডিং পাস কালেক্ট করে তারা দেখিয়ে দিবে কোন দিকে যেতে হবে। আমাকে মূলত যেতে হবে B3 গেটে। এখানে আমরা দেখছি B1 থেকে B6, এইটা হচ্ছে সিকিউরিটি চেক আপের জন্য। যাওয়ার সময় সব সময় উপরের যে বোর্ডগুলো আছে এগুলোতে খেয়াল রাখতে হবে, কোন দিকে কোন বোর্ডটা নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী আপনাকে এগোতে হবে। বোর্ডগুলো সবসময় খেয়াল রাখতে হবে। সামনের যে বোর্ডটা রয়েছে এটা দেখলে আমরা জানতে পারবো যে কোন ফ্লাইটটা কখন ছাড়বে, এগুলো সমস্ত তথ্য পাওয়া যাবে। বোর্ডিং পাস কালেক্ট করার পরে আমাদের সিকিউরিটি চেক আপের জন্য যখন যাচ্ছি তখন অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের হ্যান্ড ক্যারি ব্যাগে যেন 100 মিলির বেশি কোনো লিকুইড জিনিস না থাকে, তাহলে তারা সেটা ফেলে দিবে। এখানে বিভিন্ন এয়ারলাইন্সের বিমানগুলো সারি সারি দাঁড়ানো আছে। ফাইনালি সমস্ত প্রক্রিয়া শেষ করে আমি এগোচ্ছি ডোমেস্টিক ফ্লাইটের জন্য। ডোমেস্টিক এয়ারলাইন্সের ফর্মালিটিসগুলো শেষ করে এখন B3 যেটা আছে সেটাতে যাচ্ছি আর কি। আমার এয়ারক্রাফট
সময় প্রায় হয়ে গেছে। ফর্মালিটিস সব মোটামুটি শেষ। এয়ারপোর্ট ভাই বিশাল বড়, বিশাল বড় এয়ারপোর্ট। একটু টেনশনে ছিলাম সময় মতো পৌঁছাতে পারবো কিনা। সময় মতো এসে গেছি। ফ্রি ইন্টারনেট। ইন্টারনেট ইউজ করা যাবে পুরো এলাকায়। বাঙালির ফোন অত নেই, আমি একা। B3 গেট পরে ওপেন হবে, একটু বসে রেস্ট নিচ্ছি। তো ইমিগ্রেশনে যে ব্যাপারটা হচ্ছে, এখানে অনেক লোক একবারে অনেকগুলো ফ্লাইট হয়তো ল্যান্ড করেছিল, অনেক সময় এরকম হয় জানি না, যার কারণে মানে ইমিগ্রেশনের যে মেইন পয়েন্টটা সেখান পর্যন্ত পৌঁছাতেই প্রায় 45 মিনিট মতো লেগে গেছে, লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু ইমিগ্রেশন অফিসারের এখানে সময় লাগে নাই, 1-2 মিনিট। কেননা আপনি ডকুমেন্টস জানতে চাচ্ছিল। কী ডকুমেন্টস? সেটা হচ্ছে যে প্রথম পাসপোর্ট, থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড, TDSC, তারপরে আপনার পাসপোর্টের প্রিন্টেড কপি, তারপরে হোটেল বুকিং, কয়দিন কোথায় থাকবো, কয়দিন থাকবে, পুরো ট্যুর প্ল্যানটা এবং সেটার ডকুমেন্টসগুলো, আমি যেখানে যে কয়দিন থাকবো সেখানে সেই কয়দিনের হোটেল বুকিং আগে থেকেই দেওয়া আছে, সেই ডকুমেন্টসগুলো আমি তাদেরকে শো করলাম। ওনারা দেখে সাথে সাথে সোয়াদিকা ওয়েলকাম টু থাইল্যান্ড, বেশ সোয়াদিকা দিয়ে দিল, চলে আসলাম। কিন্তু বের হতে গিয়ে আবার কনফিউজড যে কানেক্টিং ফ্লাইটটা যেটা আমি রণভূমি থেকে আমি যেটা ফুকেট যাচ্ছি সেটার জন্য আমাকে প্রথমে এয়ারপোর্টের এক্সিট পয়েন্ট দিয়ে আগে বের হইতে হবে। বের হয়ে তারপরে 4th ফ্লোরে আসতে হবে। বের হওয়ার পরে একটা এলিভেটেড আছে, এলিভেটর দিয়ে 4th ফ্লোরে আসতে হবে। 4th ফ্লোরে এসে এখানে সুন্দর একটা বোর্ড দেওয়া আছে যে এয়ারলাইন্সে আপনার টিকিট কাটা আছে, ডোমেস্টিক যেটা টিকিট কাটা আছে সেই এয়ারলাইন্সের ইয়েগুলো দেখে নিতে হবে যে কত নাম্বার লাইনে কোথায় কী, এগুলো দেখে নিয়ে সেখানে গিয়ে বোর্ডিং করতে হবে। বোর্ডিং সময় তারা হচ্ছে এয়ার টিকিট আর পাসপোর্টটা চাইল। এয়ার টিকিট আর পাসপোর্ট দেখালাম, বা শেষ, আর কিছু না। সেখান থেকে হাঁটতে ওই যে B3 গেটে আমার ফ্লাইট হবে। তো এয়ারপোর্টটা অনেক বড়, হাঁটতে রাস্তা শেষ হবে, বিশাল এয়ারপোর্ট। আমি তো বেশ টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলে সময় মতো পৌঁছাতে পারবো কি না, যেহেতু আমার ফ্লাইটটা ঢাকা থেকে ছাড়তেই আধা ঘন্টার বেশি, প্রায় 40 মিনিটের মতো লেট করেছে। আমার এখানে এসে পৌঁছানোর পরে হাতে সময় ছিল মাত্র সব মিলিয়ে 2 ঘন্টার মতো। থাইল্যান্ড সময় 1:20 আমরা ল্যান্ড করেছি। ল্যান্ড করে
কমিউনিকেশন শেষ করতে করতে প্রায় 2টা বেজে গেছে, মানে 1 ঘন্টার মতো লেগেছে। 1 ঘন্টার মতো লেগেছে। তারপর সেখান থেকে মানে টেনশনে পড়ে গেছি যে কী হয়, বুঝি কানেক্টিং ফ্লাইটটা মিসই হয়ে যায় কি না, যেহেতু আমার আসতে দেরি হয়ে গেল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মিস হয় নাই, সময় মতো আসতে পেরেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবই স্মুথ আছে, নাকি আল্লাহ ভরসা। আমি টেনশন করতেছিলাম, তারা আমি দেখতেছি ফ্লাইট ডিলেড, যেটা 3টা 25 হওয়ার কথা ছিল সেটা হবে 4টা 10-এ। হ্যাঁ, যাই হোক, এত টেনশন নেওয়ার কিছুই ছিল না। ওকে ভাই, এই তো দেখি বাংলাদেশের লোকাল ট্রেনের মতো, মানে একটা সময় ছিল তার প্রায় 1 ঘন্টা পর আমাদের ফ্লাইটটা হচ্ছে। অ্যান্ড লাকলি আমাদের বোর্ডিং পাস দেখানো হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আমি যেটার জন্য টেনশন করছিলাম যে আমি সময় মতো পৌঁছাতে না পারলে হয়তো ফ্লাইটই মিস করে ফেলবো, কিন্তু না, এটা বাংলাদেশের ট্রেনের মতোই, এখানকার ডোমেস্টিক প্লেন 1 ঘন্টা লেটে ছাড়ছে। ফাইনালি ডোমেস্টিক ফ্লাইটের জন্য আমি এয়ারক্রাফটের ভিতরে ঢুকে পড়লাম। এই এয়ারক্রাফটটাও বেশ বড়, অনেক বিশাল একটা এয়ারক্রাফট। ডোমেস্টিক হলেও বেশ বড় একটা এয়ারক্রাফট। যাত্রীরা সবাই তার নিজ নিজ আসনে বসছেন, আমিও খুঁজে নিচ্ছি আমার আসনটা, কিন্তু এখানে আমি জানালার পাশে সিটটা পাই নাই, আমাকে মাঝখানে দিয়েছে। থ্যাংক ইউ। আগামী পর্বে আমরা দেখব থাইল্যান্ডের বিখ্যাত পাতং বিচ এরিয়ার বাংলা রোড। এখানে কখনো রাত ঘুমায় না, সারা রাত মানুষ জেগে থেকে পার্টি করে, মজা করে, মাস্তি করে। আমরা তার কিছু অংশ আগামী পর্বে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানানোর অনুরোধ করছি। বাজেট রোমের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।